এই নে টাওয়াল, ভালো করে মাথাটা মুছে নে। অনুদি শিয়নের দিকে একটা টাওয়াল এগিয়ে দিল। আস্তে আস্তে বৃষ্টিতে কিছুটা ভিজে গেছেও। টাওয়ালটা দিয়ে ভালো করে মাথা মুছে নিল। কফি না চা? ব্ল্যাক কফি উইথাউট সুগার। অনুদি কিছু না বলে ভিতরের একটা রুমে ঢুকে গেল। শিয়ন এই ফাঁকে একবার চারপাশটা ভালো করে দেখে নিয়ে শার্টটা খুলে টাওয়াল দিয়ে শরীরটা মুছে নিয়ে শার্টটা একটা টবের ওপর চুপি চুপি নিকড়ে নিল। আবার শার্টটা পরে নিজের ফোনটা বের করলো। ফোনের কিছুই হয়নি, ওয়াটার রেজিস্ট্রেন্ট। দেখলো এভিশা 3বার কল করেছিল। শিয়ন আর কল ব্যাক করলো না। হোয়াটসঅ্যাপে ছোট করে লিখে দিল, বাইক চালাচ্ছিলাম, তাই ধরতে পারিনি। আমি পৌঁছে গেছি। মিনিট 7 মধ্যে অনুদি একটা ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। ট্রেটা শিয়নের সামনের কাচের টেবিলে রেখে ওর কফির কাপটা এগিয়ে দিল। শিয়ন সাদরে কফির কাপটা গ্রহণ করলো। বোম্বে থেকে কলকাতা কবে এলি? 1 বছর হলো। আর কাকুর ওখানের বিজনেসটা? এখনও আছে, তবে বাবার এখন সেক্রেটারি আছে, উনিই সব দেখাশোনা করেন। তবে তুমি কলকাতায় কবে থেকে? মানে তুমি তো... অনুদি একটু মুচকি হাসল। শিয়নের কথাতে কোনো কর্ণপাত না করেই বলল, শিয়ন, আজ আমি তোকে কিছু কথা বলতে চাই, তাই আজ আমি তোকে ডেকেছি। মন দিয়ে শুনবি কিন্তু কথাটা। হ্যাঁ, কি বলবে বলো না, আমি মন দিয়ে শুনবো। এই কথাটা তোর আগে শুধু মাই জানতো, আজ তোকে বলছি। শিয়ন, আমি 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 আর বেশি দিন বাঁচবো না রে। শিয়ন একটা ছোট্ট করে বিষম খেল। এই কথাটার কোনো প্রকার আশাই সে করেনি। এক মুহূর্তের জন্য সব কেমন যেন একটা ঘেটে গেল। হতভম্ব হয়ে অনুদির দিকে তাকিয়ে থাকলো। বেশি দিন বাঁচবে না মানে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ডাক্তার বলে দিয়েছেন আমি আর বেশি দিন বাঁচবো না। কি 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 বলছো কি তুমি অনুদি? ব্লাড ক্যান্সার হয়েছে তোমার? তুই তুই উত্তেজিত হোস না বেশি। উত্তেজিত হব না মানে? কতদিন পরে তোমার সাথে দেখা হলো, আর তুমি কিনা বলছো তুমি এখন বেশি দিন বাঁচবে না? দেখ, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই রে শিয়ন, এটাই সত্যি। কিছুই করা যাবে না? আর কোনো উপায় নেই? অনুদি একটা দীর্ঘশ্বাস ফেলল। না রে, কোনো উপায় নেই। তাই আমি তোকে যেতে যেতে কয়েকটা কথা বলে যেতে চাই। কি কথা? অনুদি চশমাটা খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, দেখ, তুই জানিস যে আমি ইংলিশ লিটারেচারে এমএ করার সময় একজনের সাথে পালিয়ে যাই, তাকে বিয়ে করি। বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেননি। এরপরে বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে বাবার মৃত্যুর খবর পাই। খবর পেয়ে আমি বাবাকে দেখতে আসতে চাই, কিন্তু অভিমানে আমি যাকে বিয়ে করি সে আমাকে আসতে দেয় না। কিছুদিনের মধ্যে দেখি ও আর আগের মতো নেই, কেমন একটা বদলে গেছে। আমাকে আগের মতো ভালোবাসতো না, আমার সাথে কথা বলতো না। ও আমাকে সবসময় কেমন জানি একটা এড়িয়ে যেতে লাগলো, আমার সাথে কম কথা বলতো। বিয়ের পরে আমরা কলকাতার বাইরে ওর একটা বন্ধুর ফ্ল্যাটে থাকতাম। আমি যখনই জিজ্ঞাসা করতাম আমাকে কবে ও নিজের বাড়ি নিয়ে যাবে, কথাটা এড়িয়ে যেত। এমনকি যে হাত দিয়ে ও সারা জীবন আমার দুটো হাত ধরে রাখবো বলেছিল, সেই হাত দিয়ে আমাকে মারধর করতে শুরু করে, আমাকে টর্চার করতো। আ- আমি বুঝতে পারিনি জীবনের কত বড় ভুলটা আমি করে ফেলেছি। আমার নিজেকে ঘেন্না করতে আরম্ভ করলাম। ভাবতাম, এই ছেলেটাকেই আমি এত ভালোবেসেছিলাম, 7 জন্ম একসাথে থাকবো বলে বলেছিলাম। এর জন্য আমি আমার পরিবার ছেড়ে পালিয়ে এসেছিলাম। নিজের বাবার মৃত্যুর জন্য দোষী মনে হতে লাগলো। ধীরে ধীরে ওর টর্চার করা বাড়তে লাগলো।
আমি তখন ওই নরক থেকে যা হোক করে বেরিয়ে আসার চেষ্টা করলাম। একদিন সেই সুযোগটাও এসে গেল। ও সন্ধে হলেই ড্রিঙ্ক করতো। একদিন এত ড্রিঙ্ক করে ফেলে যে নিজের উপরে আর কোনো কন্ট্রোল ছিল না। আমি সেই সুযোগ নিয়ে কিছু টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে আসি। বাটানগরে যখন নিজের বাড়িতে ফিরে আসি, তখন আমার শারীরিক ও মানসিক অবস্থায় কোনটাই ভালো ছিল না। আমাকে মামার সাহায্যে হসপিটালে ভর্তি করে। মামা অভির বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স কেস করে। পুলিশ অভিকে খোঁজ শুরু করে, কিন্তু ধরতে পারেনি। শুনেছিলাম অভি ভয় নাকি চেন্নাই পালিয়ে যায়। তারপরে কিছুদিন পর কেসটা ক্লোজডও হয়ে যায়। আমি সুস্থ হয়ে ফের কলকাতায় আসি একটা নতুন জীবনের সন্ধানে। আমি পুরনো সব কথা ভুলে যেতে চেষ্টা করি। কিছুটা ভুলে যাই, কিন্তু পুরোটা ভুলতে পারিনি। আসলে পুরোটা ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। শরীরে ক্ষত হলে সেটাকে ট্রিটমেন্ট করে সারিয়ে তো ফেলতে পারি, কিন্তু দাগ একটু হলেও থেকে যায়। যাই হোক, এখানে এসে কয়েকটা ছোটোখাটো কাজ পাই। শেষমেশ আমার এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আমি একটা এনজিও বাচ্চাদের পড়ানোর সুযোগ পাই। এনজিওর যিনি মালিক ছিলেন প্রবীণবাবু, তিনি আমাকে খুব ভালোবাসতেন। খুব অর্থবান লোক ছিলেন তিনি। নিঃসন্তান ছিলেন। স্ত্রী অনেক বছর আগেই মারা যান। তারপর তিনি আর বিয়ে করেননি। তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমি যখন এনজিওটাতে জয়েন করি, তখন সেখানে 10 জনের মতো কাজ করতো। কিন্তু ধীরে ধীরে সবাই এনজিও ছেড়ে চলে যেতে থাকে। একসময় আমি একা হয়ে পড়ি। প্রবীণবাবু তখন আমাকে এনজিও সামলানোর দায়িত্ব দেন। আমি কয়েকজন নতুন লোক জোগাড় করি। প্রায় 7 বছর একা হাতে এনজিওটা সামলাই। আমিও চাইলে ছেড়ে দিতে পারতাম। আমি একটা কাজের অফার পাই। ওরা বেশি স্যালারিও দিচ্ছিল। প্রবীণবাবু আমাকে বলেন কাজটা করার জন্য। এত ভালো অফার থাকতে কেন খামোখাই এনজিওতে পড়ে থাকবো? মাথার লক্ষ্মী কেন বা পায়ে ঠেলে দেব? কিন্তু ততদিনে ওই বাচ্চাগুলোর ওপর একটা মায়া এসে গেছিল। তাই আর এনজিওটা ছাড়তে পারিনি। অনুদি থামল, তার চোখের কোণে জল। প্রবীণবাবু এক রাত্রে আমাদের ছেড়ে চলে যান। নিঃসন্তান ভদ্রলোকটি আমাকে খুব বিশ্বাস করতেন। তিনি তার সমস্ত সম্পত্তি আর এনজিওটা আমার নামে লিখে যান। আজ 18 বছরের মতো হয়ে গেল আমি এনজিওটা চালাচ্ছি, কিন্তু এবার আমার পক্ষে আর সম্ভব নয়। আমি একজনকে খুঁজছিলাম যে আমার অবর্তমানেই কাজগুলো সামলাবে। আর তখনই হঠাৎ একদিন তোর সাথে আমার দেখা হয়ে গেল। অনুদি শিয়নের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল। আমি চাই আমার মৃত্যুর পরে তুই এনজিওটা চালাস। শিয়ন কি বলবে বুঝতে পারছে না। ওর বাক শক্তি যেন হারিয়ে গেছে। চুপ করে বসে থাকে। আমি জানি তোকে আমি এক প্রকার বাধ্য করছি, কিন্তু আমার তুই ছাড়া আর কেউ নেই যাকে আমি এই দায়িত্বটা দিয়ে যাব। শিয়ন, তুই পারবি না এনজিওটা চালাতে? তুই পারবি না শিয়ন? শিয়ন এবার কথা বলল। কিন্তু আমি মানে কিভাবে? আমার এখন তুই ছাড়া আর কেউ নেই রে। ওই বাচ্চাগুলোর আমি ছাড়া আর কেউ নেই। আমি চলে গেলে ওদের দেখার মতো আর কেউ থাকবে না। বাইরে থেকে যে যেমনই হোক না কেন, সবাই শেষে নিজেরটাই বোঝে। তুই না করিস না শিয়ন। ওই অনাথ বাচ্চাগুলোকে আর একবার অনাথ করে দিস না। সেই 20 বছর ধরে আমি একটা রাতেও নিশ্চিত ঘুমাতে পারিনি, কিন্তু জীবনের শেষ ঘুমটা আমি নিশ্চিন্তে ঘুমাতে চাই। তুই না করিস না শিয়ন, না করিস না। শিয়ন দেখল অনুদির চোখ থেকে ঝর্ণার মতো জল তার শক্ত করে আঁকড়ে ধরা হাতের উপর পড়ছে। শিয়ন এখনো চুপ। অনুদি ওর হাতটা ধরে কেঁদে চলেছে, আর খালি বলে চলেছে, তুই না করিস না শিয়ন, না করিস না। 11 ফেব্রুয়ারি। আজকে অনেকদিন পরে ডায়েরি লিখছি। কিছু কথা মনে হলো আজকে লেখা উচিত, তাই লিখছি। এখন রাত 11টা বাজে।
আজ সকালে অনুদি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন অনুদির এনজিওটা আমি দেখাশোনা করি। এই ভিসাও মাঝে মাঝে যায়, বাচ্চাগুলোর সাথে গল্প করে, খেলে। বাচ্চাদেরও ওকে বেশ পছন্দ হয়েছে। সেই দিন আমি অনুদির বাড়ি থেকে যে কীভাবে বেরিয়ে এসেছিলাম সেটা শুধু আমিই জানি। বাড়ি ফিরে এসে অনেক ভেবেছি। বাবা, মা, ইভিশা, বন্ধু সবাইকে বলেছি ব্যাপারটা। সবাই যে যার মতো পরামর্শ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজের মনের কথাটাই শুনি। আমি অন্যদিকে দায়িত্ব নিতে রাজি করে জানিয়ে দিই। অন্যদিকে খুশি খুশি এনজিওর সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দেয়। মৃত্যুর আগে শেষ কয়েকটা দিন অনুদি আমাদের বাড়িতেই ছিল। মৃত্যুর আগে অনুদি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, থ্যাঙ্কস শিয়ন, আমি এবারে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তুই ভালো থাকিস শিয়ন। সত্যি মানুষটা আমার জীবন থেকে যেমন ঝড়ের মতো চলে গিয়েছিল, তেমনই ঝড়ের মতো ফিরে এলো। আর শুধু একাই এলো না, সাথে নিয়ে এলো ওই বাবা মা হারা নিষ্পাপ সুন্দর বাচ্চাগুলোর ভালোবাসা। আমাকে দিয়ে গেল একটা গুরু দায়িত্ব, আর দিয়ে গেল নিজের মূল্যবান কবিতার ডায়েরিটা। আমি জানি না অনুদি তোমার দেওয়া দায়িত্বটা কতটা পালন করতে পারবো, তবে চেষ্টা করব। জানো অনুদি, আজকে একটা কবিতা লিখেছি। কতটা কি হয়েছে জানি না, তবে লিখেছি। নিস্তব্ধতাই পথ হাঁটা, নিস্তব্ধতাই শেষ, নিস্তব্ধতাই গন্তব্য, চোখে ঘুমের আবেশ। হালকা গানের সুর তুলেছে সঙ্গে ক্যাপেচিনো, পথ হারিয়ে ভুলে গেছি সঙ্গে কারা ছিল। একলা আমি হাঁটছি একা, একলা তুমি হঠাৎ দেখা। চোখ ঢেকে দেয় নিস্তব্ধতাই তোমার কালো কেশ, নিস্তব্ধতাই গন্তব্য আমার, চোখে ঘুমের আবেশ।